দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে, সেটা না হলে সরকারের সঙ্গে আলোচনার কোনো অর্থই নেই। শনিবার তৃতীয় দফার যে বৈঠক কেন্দ্রের সঙ্গে, তার আগে একথা জানিয়েছিলেন নিট আন্দোলনকারীরা। আর এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, নিট বিতর্কে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নিট বিতর্কে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নপত্র ফাঁস আর পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ নিয়ে বহুদিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালাচ্ছে সিজেপি। হাজার হাজার তরুণ তরুণী তারা রাস্তায় নেমেছেন, এবং শুধুমাত্র দিল্লি নয়, गेम। सर कैसे देखते हैं आप, धर्मेंद्र प्रधान का इस्तीफा हो गया है, मांग थी लंबे समय से कम देर हो फिर भी ज्ञान की उदय हुई है, और ज्ञान की उदय होते हुए धर्मेंद्र जी को लगा कि बस अभी रेजिग्नेशन के अलावा और कोई चारा नहीं बचा, तो त्याग पत्र देना ही एक ही रास्ता है। और ये बात हम लोग शुरू से ही कहते आ रहे हैं। अगर शुरू पहले ही ये नतीजे में पहुंचते सरकार अब धर्मेंद्र प्रधान जी, तो इस तरह की पिलेट गान चलाने की जरूरत नहीं होती, टीयर गैस चलाने की जरूरत नहीं होती, खून नहीं बहाते और इतना जख्मी नहीं होती, चाहे पुलिस वाले हो चाहे प्रदर्शनकारी हो, जो भी हो। ये सरकार तरह तरह की कोशिशें की हैं, देशद्रोही बनाने की कोशिश की, देश विरोधी बनाने की कोशिश की, लेकिन असफल रही। और साथ साथ हमारे नेता राहुल गांधी जी जिस तरीके के सारा देश भर में छात्रों की गूंज को सामने रखते हुए आंदोलन छेड़े हैं, लगातार जिस तरह की आंदोलन कर रहे हैं, सदन के अंदर सदन के बाहर, सड़क से सदन तक, राहुल गांधी जी एक तरफ, प्रदर्शनकारियों दूसरी तरफ, दोनों की दबाव में आकर देश की सरकार ने उनको लगा बचने का और कोई चारा नहीं है, एक ही रास्ता है, वो धर्मेंद्र प्रधान की इस्तीफा। तो मैं ये जरूर मानूंगा कि ये आंदोलनकारियों की और आंदोलनकारियों के साथ देने वालों की सबकी ये जीत हुई है। सरकार खुलेआम अपना पराजय स्वीकार कर ली है, लेकिन पहले अगर करते तो ये माहौल न पैदा होते, ये हालत न बनते, ये सरकार को सोचना चाहिए। सर এই মুহূর্তের সবথেকে বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে এবার ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। যেই বিক্ষোভের জন্য তারা যেই দাবি তারা বারবার করেছিলেন, অবশেষে সেই দাবি পূরণ, নিট বিতর্কে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আউটপুট এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, আন্দোলনকারীদের বড় জয় বলা যায়, কারণ তারা প্রথম থেকে এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে আসছিলেন, বারবার আলোচনাতে কোনো সুফল বেরোয়নি, শেষ পর্যন্ত আজকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। দেখো, যে ছাত্ররা, আমি একদম শুরুতেই বলবো, যে ছাত্ররা তাদের পরীক্ষার গোলযোগের জন্য আন্দোলনে নেমেছিলেন, যারা তাদের প্রতি তাদের এই একের পর এক পেপার লিকের ঘটনাতে ছাত্র সমাজের প্রতি সরকার যাতে সুবিচার করে তার জন্য আন্দোলনে নেমেছিলেন, তাদের জন্য সত্যিই বড় জয়। আমি গোটা আন্দোলনকারী শব্দটা তোমার কাছ থেকে নিলাম না, কেন নিলাম না একটু পরে তার ব্যাখ্যা দিচ্ছি। কিন্তু তার আগে ধর্মেন্দ্র প্রধান যে ইস্তফা দিলেন, নরেন্দ্র মোদী রাজধর্ম পালন করলেন এবং শেষমেশ দেশের শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন, যাবতীয় দায় দায়িত্ব কাঁধে নিয়ে এই পেপার লিক কেলেঙ্কারির, নিট পেপার লিক কেলেঙ্কারির। সেই ইস্তফাপত্রে কি লেখা আছে, কি বলেছেন তিনি, কি বলে ইস্তফা দিলেন, সেইটা জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের ইনপুট এডিটর, আমার সহকর্মী কমলিকা সেনগুপ্ত। কমলিকা, কি বলেছেন ধর্মেন্দ্র প্রধান? দেখো, খুব গুরুত্বপূর্ণ ভাবে 2 পাতার অর্থাৎ 3 লাইনের কিন্তু এটা যে পদত্যাগপত্র সেটা কিন্তু নয়, এবং সেখানে দাঁড়িয়ে কি লিখেছে আমি একটু একেবারে পড়ে সবার জন্য দিচ্ছি। পিছলে 10 দিনों का घटनाक्रम देख के मेरा मन दुखी है। মানে গত 10 দিন ধরে যে ঘটনা ঘটেছে তাতে তিনি দুঃখিত। এবং কমলিকা, এক মিনিট, তোমার অডিওটা বলে একটু খারাপ আসছে, আমি এভাবে তোমার অডিওটা নিচ্ছি, বল। হ্যাঁ, উনি যেটা বলছেন, যিনি লিখছেন, উনি লিখছেন 2 পাতার, এবং তাতে তিনি লিখছেন যে গত 10 দিন ধরে যে ঘটনাক্রম চলেছে তাতে তিনি যথেষ্ট দুঃখিত, এবং তিনি মনে করছেন ভারত কি युवा শক্তি হি ইজ দেশ কি আসলি তাকত হে। অর্থাৎ যেটা আমরা দেখতে, যেরকম তুমি শুরু করলে যে নরেন্দ্র মোদীজি তিনি রাজধর্ম পালন করলেন, আমরা দেখলাম যে গত 48 ঘন্টা ধরে বারবার সোশ্যাল মিডিয়ার সামনে স্বয়ং প্রধানমন্ত্রী এলেন, সেখান থেকে কতটা গুরুত্ব দিচ্ছে আমাদের যারা জেনজি, আমাদের দেশের যারা ইউথ, সেই
কথাটা তিনি লিখলেন, দেশ কি युवा शक्ति को भ्रम का कुचक में फंसने नहीं देंगे, মানে কোনো রকম কোনো তাদের মধ্যে যাতে কোনো রকম কনফিউশন না থাকে। এবং যন্তর মন্তরে এই যে ধর্ণা চলছিল সেখানে এটাও তিনি লিখেছেন যে কোনো বিদেশি শক্তি যাতে কোনো ফায়দা না তুলতে পারে, তার জন্যই কিন্তু তিনি যাতে বাচ্চারা তারা পড়াশোনায় ফোকাস করতে পারে, কেরিয়ারে ফোকাস করতে পারে, এখানে কিন্তু একেবারে সেই কথাটা লিখেছে যে ইসমে না उलझ के हमारे बच्चे अपना समय पढ़ाई में लगाए, करियर बनाने में फोकस करें, इसी बात पर विचार करते हुए मैंने अपना त्याग पत्र माननीय प्रधानमंत्री जी को भेज दिया है। অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু অনির্বাণ একটা জিনিস খুব স্পষ্ট যে এই যে জেনজির কথা এই সরকার কিভাবে ভাবলেন, এবং ধর্মেন্দ্র প্রধানও 3-4 লাইনে শেষ করলেন না, 2 পাতার মধ্যে এই বিষয়টায় জোর দিলেন। আমি এখানেই কমলিকে একটা কথা জিজ্ঞাসা করব। আজ সকালবেলায় কিছুক্ষণ আগে থেকে আমরা চালিয়েছি মোহন ভাগবতের সেই বক্তব্য। আমরা জানি সংঘ পরিবারের প্রধান কিভাবে পরামর্শ দিয়ে থাকেন, না চাইলে তারা পরামর্শ দেন না, যদি না সরাসরি তাদের কাছে যাওয়া হয়, সেটা 1-to-1। এছাড়া যদি পরামর্শ বা বার্তা দিতে হয় রাজার সেই অর্থে, তাহলে এভাবেই দিয়ে থাকেন যেভাবে মোহন ভাগবত আজকে দিয়েছেন। ডায়ালগের কথা বলেছেন, ডিসকাশনের কথা বলেছেন, সেটা একবার আমরা শুনিনি। কি বলেছিলেন মোহন ভাগবত? পরিবারের ভিতরে জেনজির কথা শোনা, তাদের সঙ্গে ব্যবহার করা প্রসঙ্গে যে কথা সরকার শুনতে শুরু করেছিল আগে থেকেই, কিন্তু মোহন ভাগবতের পরামর্শে আরো কি ছিল একবার শুনে নেব। पहले आज्ञा पालन का जमाना था, हम जब छोटे थे तो माताजी ने कहा, पिताजी ने कहा, नो आर्ग्यूमेंट। अभी ऐसा नहीं है, नई पीढ़ी प्रश्न पूछती है, उनको तर्क बताना पड़ता है, जो सारा भौतिक साधनों से प्रचार का मारा उन पर होता है, उसमें से भूल भुलैया उनसे उनको बाहर निकालना पड़ता है। तो एक तो बहुत अधिक अपनापन देने की जरूरत है, समय देने की जरूरत है और संवाद करने की जरूरत है। डिक्टेशन नहीं, डिस्कशन, ऑर्डर नहीं, कॉन्सेंसस। अपने बच्चों की परवरिश पहले 12 साल तक अपने हाथ में रहती है। हम कुछ उनको बताएंगे कि नहीं, तो हम सीखेंगे कि नहीं, हमें जानकारी लेनी कि नहीं। संस्कार जो होते हैं वो इस आत्मीयता में से, संवाद में से होते हैं, उदाहरण में से। কমলিকা, এখান থেকে যে কথায় আসবো, মোহন ভাগবত তো বলেছেন, কিন্তু নরেন্দ্র মোদী নিজেই তো তার আগে থেকে তার কমিউনিকেশনের ধরন বদলে ফেলেছিলেন। প্রথম ভাষা, না মিত্র বলেছেন, না ভাইও আর বেহেনও বলেছেন ফ্রেন্ডস। এই যে জেনজির কথা বলছেন মোহন ভাগবত, নরেন্দ্র মোদী অনেক আগেই তাদের ভাষায় কথা বলতে, তাদেরকে সম্বোধন করতে শুরু করেছেন। শুধু সম্বোধন নয়, এর জন্য কমিউনিকেশনের জন্য যে মাধ্যমটা বেছে নিয়েছিলেন সেটাও খুব ইন্টারেস্টিং। কোনো সরকারি সংবাদ মাধ্যম নয়, কোনো সংবাদ সংস্থা নয়, কোনো মিডিয়া বাইট নয়, তিনি নিজের ঘরে বসে, বোঝা যাচ্ছে নিজের মোবাইলের ডিভাইসটাতে, তার ফ্রেমটাও হয়তো সেই অর্থে ফটোগ্রাফিক্যালি ঠিক ফ্রেম বলা যাবে না, অ্যাকিউরেট ফ্রেম বলা যাবে না, কিন্তু তিনি তাতেই রেকর্ড করছেন, বার্তা দিচ্ছেন, এবং তাতে পরের দিনে 1 মিলিয়ন তার ফলোয়ার বাড়ছে। এটা যদি বলো একেবারেই শুধু, এবং তুমি এটাও দেখো অনির্বাণ যে মাধ্যমটা যেরকম তুমি বলছিলে, সেই মাধ্যমে কোন জিনিসটা চুজ করলো, প্রথমে কোথায় তিনি হিট করলেন, ইনস্টা হিট করলেন। অর্থাৎ আমরা জানি যে জেনজি কি দেখে, জেনজি ইনস্টা দেখে, রেডিট দেখে, তারা কিন্তু ফেসবুক অত দেখে না। প্রথম হিট ইনস্টা, এবং কালকে যখন তিনি মন্ত্রিসভার সঙ্গে কথা বলছিলেন, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, তাদেরও বলা হয়েছে যে আপনারা কথা বলুন, আপনারা ইনস্টাতে নিজেদেরকে আনুন, সেই কথাও তিনি কিন্তু সেই বৈঠকের ভেতরে বলেছেন। এখানে একটা প্রশ্ন আমি না করে পাচ্ছি না। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তারা বুক বাজিয়ে বলেন তাদের সর্বভারতীয় সভাপতি সমস্ত দলের এবং নিজেদের দলের তরুণতম সভাপতিওয়ালা একটি দল, আমি দলই বলছি, তারা তাদের অর্গানাইজেশনাল পাওয়ার নিয়ে ইনস্টাগ্রামের মাধ্যমে, অর্থাৎ যে মিডিয়ামে আজকের জেনজি কথা বলে, সেখানে আউটরিচ করতে পারলেন না। নরেন্দ্র মোদীর সরকার তো তার একার নয়, এত বড় একটা মন্ত্রিসভা, গোটা মন্ত্রিসভার পরে এত তরুণ সাংসদ, তারা পারলেন না। এই জেনারেশন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, কোন কমিউনিকেশন ডিভাইসে কথা বলে, কি কমিউনিকেশনের মাধ্যম, সবটা সেই প্রধানমন্ত্রীকেই বুঝতে হলো। প্রধানমন্ত্রী তো প্রথম থেকে একটু অসন্তুষ্ট ছিলেন যে কায়দায় এই ছাত্র আন্দোলনকে হ্যান্ডেল করা হচ্ছে সেটা নিয়ে। সেটাকে আরেকবার প্রমাণ হলো না যে এই সরকারের ভিতরে তাহলে এখনো পর্যন্ত নবীনতম নাগরিকটির দেশের ভাষা বোঝার ক্ষেত্রে এবং তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে এখনো সেরা মাধ্যম সেই নরেন্দ্র মোদী। দেখো, এরকম একটা যখন পরিস্থিতি তৈরি হলো, তখন কি হয়, এরকম একটা ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হলে সেখানে সর্বোচ্চ, অর্থাৎ ক্যাপ্টেনকে নামতে হয়।
সুতরাং সেই জায়গা ধরেই যেটা মনে করা হচ্ছে যে স্বয়ং নরেন্দ্র মোদী তিনি নামলেন, এবং অবশ্যই যে প্রশ্নটা তুমি তুলছো সেই প্রশ্নটা উঠতে পারে, কিন্তু তার পাশাপাশি তুমি দেখো 48 ঘন্টার মধ্যে কিভাবে সলিউশনটার দিকে গেলেন, তিনি কিভাবে সলিউশনটার দিকে গেলেন, এবং একেবারে মাঝরাত্রে নিজে তিনি ভিডিও করলেন। এবং শুধু তাই নয়, 24 ঘন্টার পর কালকে বৈঠকের পরেও রাত্রিবেলা তিনি যে ধন্যবাদ দিলেন সেটাও কিন্তু খুব, সেই জায়গাটায় কিন্তু একটা মুন্সিয়ানা রয়েছে, সেই ব্যাপারটাও কিন্তু অবশ্যই দেখার বিষয়। অর্থাৎ এই যে বোঝা গেল যে কোথায় সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা আইডেন্টিফাই করে কেউ না, একেবারে ক্যাপ্টেন নিজে নামলেন। কিভাবে নামলেন? একেবারে যেরকম ভাবে জেনজি ফরম্যাট আর কি, একেবারে ক্যাজুয়ালি নামাটা যদি আরেকবার দেখাই কমলিকা, যদি একটু ফিরে যাই, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়ে গিয়েছে, এটা এখন বাস্তবতা। দুপুর 3টের সময় আর মিনিট 22 মতো বাকি আছে। সরকারের 3টে দাবি মেনে নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আরেকবার বসার কথা। দুটো দাবি কালকেই তারা মেনে নিচ্ছেন বলে জানিয়েছিলেন। আন্দোলনকারীরা বলেছিলেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিটা কিন্তু নন নিগোশিয়েবল, অর্থাৎ এই দাবিটাতে তারা আপোষ করতে পারবেন না, এটা মানতেই হবে। সেটাও তাদের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে পরবর্তী বৈঠকে বসার 24 ঘন্টার একটা ডেডলাইন ছিল, তার অন্তত আধ ঘন্টা বা 40 মিনিট আগে সরকার মেনে নিলেন, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিলেন। কিন্তু হাউ দ্য বল স্টার্টেড রোলিং, কিভাবে বল প্রথম গড়াতে শুরু করলো, একটা ভিডিও প্রধানমন্ত্রী পোস্ট করলেন, ফ্রেন্ডস সম্বোধন করলেন, এরকম একটা আবহে যখন ধরে নিচ্ছিল বিভিন্ন বিদেশি শক্তি নরেন্দ্র মোদী সরকারকে বোধহয় যথেষ্ট অজনপ্রিয় করে দেওয়া গেছে, একটা ভিডিও পোস্টের পরে এক্স স্যান্ডেলে লাফিয়ে নরেন্দ্র মোদীর ফলোয়ার সংখ্যা বাড়লো 1 মিলিয়ন, মানে 10 লাখ। কি ছিল সেই ভিডিওতে, কি ভাষা, কি ভঙ্গি, আসুন আরেকবার দেখে নিই।